সো আমরা সিম্পল হারমোনিক মোশন এই চ্যাপ্টারটা আমরা পড়া শুরু করছিলাম। তো সিম্পল হারমোনিক সরল চন্দ্রিত স্পন্দন আর কি বাংলা আমরা যার বলি। এর মধ্যে আমরা পিরিয়ডিক মোশন পড়ছিলাম। পিরিয়ডিক মোশন কি ছিল আসলে? পর্যাবৃত্ত গতি। আছে পিরিয়ডিক পর্যায় একটা কোন একটা মোশন বা গতি যদি এমন হয় যে সেটা একটা নির্দিষ্ট পয়েন্টকে একটা নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, সেই ধরনের মোশনগুলোকে আমরা পিরিয়ডিক মোশন বলি বা পর্যাবৃত্ত গতি বলি। যেমন একটা ঘড়ির কাঁটা, ঘড়ির আমরা যদি সেকেন্ডের কাঁটা ধরি বা মিনিটের কাঁটা, যে কাঁটাটাই ধরি, আমি যদি একটা নির্দিষ্ট পয়েন্টকে স্থির ধরে রাখি, যে আমি ধরে রাখলাম এখানে, তাহলে এই জায়গাতে কিন্তু প্রত্যেক একই ব্যবধানেই কিন্তু ওই মিনিটের কাঁটাটা আসতে থাকবে, অথবা যেটাই বলি না কেন সেটা, এবং সেটা একই দিক থেকে আসতে থাকবে, কখনো কাঁটা উল্টায় যায় না। বা কখনোই এমন হয় না যে এই নয়ের মধ্যে ওই কাঁটাটা আসছে একবার 20 সেকেন্ড পরে আর একবার 30 সেকেন্ড পরে, তা কখনো হয় না। দ্যাট মিনস একটা নির্দিষ্ট পয়েন্টকে যদি আমি বিবেচনা করি, সেই পয়েন্টে একটা ওই একটা নির্দিষ্ট দিক থেকে একই সময় ব্যবধানে যখন কোনো বডি পাস হয়, তখন ওই বডিটার যে মোশনটা সেটাকে আমরা পিরিয়ডিক মোশন বলি। যেমন সূর্যর চারদিকে পৃথিবী যে ভ্রমণ করতেছে, সেই পৃথিবীর গতিটাও একটা কি পিরিয়ডিক মোশন, পর্যাবৃত্ত গতি। এরপরে আমরা আসলে অসিলেশন। তা অসিলেশন হচ্ছে কি ব্যাক এন্ড ফোর্থ মোশন, মানে যেটা আসলে সামনে পিছে সামনে পিছে বলতে পারি, বা আরো মোর স্পেসিফিকলি বললে আমরা এটা বলা উচিত যে ওই মোশনটাই হচ্ছে অসিলেশন, যেটা একটা নির্দিষ্ট মিন পজিশন, মানে সাম্য অবস্থা থেকে সে উপরে নিচে, অথবা সাম্য অবস্থা থেকে আমার সামনে পিছে, ব্যাক এন্ড ফোর্থ অথবা আপ এন্ড ডাউন, যেটাই বলি না কেন। বাট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি যদি সাম্য অবস্থা কথাটা বলে দিই, ইকুইলিব্রিয়াম থেকে কোন একটা বডি যখন হয় আপ এন্ড ডাউন মুভ করতেছে, অথবা ব্যাক এন্ড ফোর্থ। ব্যাক এন্ড ফোর্থ বললে আসলে দুইটাই কভার হয়, ঠিক আছে, এটা একটা সাইড বাই সাইড, এটা আপ এন্ড ডাউন। বাট আপনি যদি ব্যাক এন্ড ফোর্থ বলেন, তাহলে কিন্তু দুইটাই কভার হয়। ব্যাক মানে আসতেছে আবার যাচ্ছে, আসতেছে যাচ্ছে, সেটাকে আমরা ব্যাক এন্ড ফোর্থ মোশন বলি। তাহলে আমরা ব্যাক এন্ড ফোর্থ বলাটাই বেটার। হইতে পারে সেটা আমার সাইড বাই সাইড মোশন, হইতে পারে সেটা আপ এন্ড ডাউন। যেমন আপ এন্ড ডাউনের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি স্প্রিং এর মোশনটা, তাই না? যেমন একটা যদি কোনো একটা স্প্রিং এই জায়গায় স্থির অবস্থায় আছে, মনে করেন স্প্রিংটা এখানে স্থির, আমি যদি এখানে কোনো একটা বডি ফিক্স করে দিই, একটা কিছু একটা ভারী ভর আমি অ্যাড করলাম, তারপর এটাকে আমি টান দিলাম, টান দিয়ে যদি আমি ছেড়ে দিই, টান দিয়ে ছেড়ে দিলে কি হবে? এই সাম্য অবস্থা জায়গা থেকে আসলে ওই যে ভারী বলটা যেটা আমি লাগালাম, সেটা কি করতে হবে? এইভাবে আপ এন্ড ডাউন কে মুভ করতে থাকবে, তাই না? স্প্রিংটা যদি আমি ছেড়ে দিই, তাহলে সেটা কি হলো? আসলে এই আমার প্রথম এই সাম্য অবস্থা ছিল, সাম্য অবস্থা থেকে আপ এন্ড ডাউন বা ব্যাক এন্ড ফোর্থ মোশন হলো। সিমিলারলি আমার এই পেন্ডুলাম, যখন সিম্পল পেন্ডুলাম আমরা যখন চিন্তা করি, এই জায়গা হচ্ছে তার সাম্য অবস্থা, একটা বল অ্যাড করা আছে, এটাকে যদি আমি টান দিয়ে এখানে নিয়ে আসি, তারপরে যদি আমি ছেড়ে দিই, তখন কি হবে? এটা এইভাবে এইভাবে ব্যাক এন্ড ফোর্থ মোশনে থাকবে। তো এটা হচ্ছে আমাদের অসিলেশন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসলাম সিম্পল হারমোনিক মোশন অথবা সিম্পল হারমোনিক অসিলেশন। নর্মাল অসিলেশনের সাথে সিম্পল হারমোনিক মোশনের অসিলেশনের পার্থক্য কি ছিল আসলে? মানে শুধু কয়েকটা কন্ডিশন ফুলফিল করতে হবে, তাহলে সেটাকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলবো। প্রথম খুব ইম্পর্টেন্ট কন্ডিশন যেটা ছিল, কি ছিল? যে ফোর্সটা আমার যে সরণের সমানুপাতিক হবে এবং একটা একটার বিপরীতমুখী হবে। কারণ কি, আমার যখন আমি যদি পেন্ডুলাম যদি চিন্তা করি, তাহলে পেন্ডুলামের ক্ষেত্রে কি হয় যে আমার যখন এটা ওই দিকে যাচ্ছে, তার মানে আমার এক্স এর মানটা বাড়তেছে, ঠিক আছে? কিন্তু একটু পরে কি হয়, যে ফোর্সটা তাকে কি আবার এদিকে নিয়ে আসতে চায়, তাই না? সেই ফোর্সটার নাম কি পড়াইছিলাম কিন্তু আপনাদেরকে, এগুলো তো পুরাতন পড়া। সেই ফোর্সটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। হ্যাঁ, রেস্টোরিং ফোর্স মানে রিস্টোর, যে ফোর্সটা রিস্টোর করে, মানে আবার আগের জায়গায় নিয়ে আসতে চায়, সেটাকে আমরা বলি যে রেস্টোরিং ফোর্স। তাহলে রেস্টোরিং ফোর্সটা সবসময় কি করে? এক্স এর বিপরীতে কাজ করে। এক্স যখন আমাদের এদিকে বাড়তে থাকবে, ফোর্স আমার এদিকে হবে। আবার যখন ফিরে এসে বলটা ওইদিকে থাকবে, এক্স ওইদিকে বাড়তে থাকবে, এফ আমার এদিকে সবসময়, এফ সবসময় চাইবে যে তাকে সাম্য অবস্থা নিয়ে আসতে, কেন্দ্র এই জায়গায় কেন্দ্রে নিয়ে আসতে চাইবে। সেই জন্য আসলে এই এফ এর আর সরণ, ফোর্স আর সরণ একটা একটার সমানুপাতিক এবং বিপরীতমুখী।
ফোর্স যেহেতু সমানুপাতিক, আমরা জানি F ইকুয়াল টু ma, তাহলে আসলে আমি F এর জায়গায় যদি ma বসাই দিই, F এর জায়গায় ma বসাই দিলে আমরা আসলে আলটিমেটলি এটাও বলতে পারি যে আসলে ত্বরণ সমানুপাতিক হচ্ছে সরণের এবং বিপরীতমুখী। যেহেতু F ইকুয়াল টু ma বসাইলে আমি এই সমানও লিখতে পারি এটা। এটা হচ্ছে আমার আসলে একটা অসিলেশনকে সিম্পল হারমোনিক মোশন বলার প্রধান শর্ত। এই শর্তটা যদি কোনো অসিলেশনে ফুলফিল হয় তখন সেটাকে আমরা বলি যে সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, তো সেটাকে আমরা এভাবে স্প্রিং এর ক্ষেত্রেও সেম ব্যাপার, যে জাস্ট স্প্রিং আর পেন্ডুলামের পার্থক্য একটা, স্প্রিং হচ্ছে এখানে কিন্তু এইভাবে শোয়াই দিছে স্প্রিংটা, তার মানে এখানে এরকম সাইড বাই সাইড আমরা চিন্তা করতে পারি। আর পেন্ডুলামের ক্ষেত্রেও তো এরকম সাইড বাই সাইডে ছিল। আর নর্মালি স্প্রিং যদি এরকম খাড়া করা থাকে, যেটা আমি একটু আগে আঁকছিলাম, তখন কি হয় আসলে উপর নিচে হয়। তো এখানে আমার সিম্পল হারমোনিক মোশনের কিছু বৈশিষ্ট্য ছিল যেগুলো আলোচনা করলাম, ওগুলাই এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা, আপনি যে কোনো একটা অসিলেশনের জন্য এই বৈশিষ্ট্যগুলো থাকলে সেটাকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলতে পারি। আচ্ছা, এরপরে ছিল ওই যে কিছু ডেফিনিশন আমরা পড়ছিলাম যে ইকুইলিব্রিয়াম পজিশন মানে কি, সাম্যাবস্থা কোনটাকে বলে, ওই মানে স্প্রিং বা পেন্ডুলাম মাঝখানের যে পজিশনটা, মানে যে জায়গায় আসলে ওইটা কোনো দিকে মুভ হচ্ছে না, মানে সাম্যাবস্থা মানে ভারসাম্য অবস্থায় আছে আর কি, সেই পজিশনটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম পজিশন। তারপরে কমপ্লিট অসিলেশন মানে পূর্ণ কম্পাঙ্ক কি, যখন এক জায়গা থেকে শুরু করে আবার এই জায়গায় ফিরে আসলো সেটাকে আমরা বলি যে কমপ্লিট অসিলেশন। ঠিক আছে, আপনি শুধু এখান থেকে এখানে গেলেন, এটা আমার এক অসিলেশন হবে না, এটা হাফ অসিলেশন। আবার ফিরে যখন এই জায়গায় আসবে তখনই সেটা পূর্ণ কম্পাঙ্ক, কমপ্লিট অসিলেশন। অ্যামপ্লিটিউড হচ্ছে যে ম্যাক্সিমাম যতটুকু অসিলেট করে, ম্যাক্সিমাম যে ডিসটেন্সটা অ্যাকচুয়ালি পাই সেটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড বা বিস্তার। ঠিক আছে, তো নর্মালি আমরা যখন লিনিয়ার চিন্তা করছিলাম, আমরা যখন ওয়েভ চ্যাপ্টার পড়ছিলাম, লিনিয়ারলি সবগুলোর ক্ষেত্রে আমরা অ্যামপ্লিটিউডকে এ দিয়ে প্রকাশ করছি, এবং এ একক হচ্ছে মিটার, কারণ এটাও একটা ডিসটেন্স ছিল। কিন্তু আমরা যখন সার্কুলার মোশন চিন্তা করব, সার্কুলারলি যখন থাকবে কোনো কিছু, তখন সার্কুলারের ক্ষেত্রে আসলে ওই অ্যামপ্লিটিউডটা আমরা এ না দিয়ে আমরা থিটা দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, যেটা আমরা দেখছিলাম কিন্তু। আচ্ছা, এরপরে আমরা এরকম সিম্পল হারমোনিক মোশনে থাকা একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন আমরা বের করছিলাম। ঠিক আছে, এরকম বলা হয়েছিল যে এগুলো তো সব আগে পড়া, কিন্তু এখন আবার সব কিছু বলতেছি, এত ডিটেলসে বলা ঠিক না, সবগুলো আগে পড়ানো হয়েছিল। মানে এখানে একটু জাস্ট সংক্ষেপে বলি, এইটাকে জিরোকে কেন্দ্র করে একটা বডি এরকম সার্কুলার মোশনের মধ্যে আসছে। ঠিক আছে, তখন আমরা ধরে নিয়েছিলাম যে এখান থেকে যদি ইনিশিয়ালি এখান থেকে স্টার্ট করে, তাহলে এখান থেকে পি পয়েন্টে একটা বডি আসলো, টি সময় নিল, তাহলে এর যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা হবে এই এক্স। সো এই যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা আমরা বের করছিলাম, যে এক্স এর ইকুয়েশনটা কিরকম হবে এরকম সার্কুলার মোশনের ক্ষেত্রে, যে এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি হয়। ঠিক আছে, এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি, এখানে হয় এ হচ্ছে আমার অ্যাঙ্গুলার, সরি এই হচ্ছে আমার কি অ্যামপ্লিটিউড। আচ্ছা, হ্যাঁ, ওখানে যে এক্স এর কথাটা বললেন, এই জায়গাটা একটু বুঝাই দেন। যে সময়ের মধ্যে গেল টি টি মানে বি থেকে পি তে যাওয়ার যে সময়টা হলো টি সময় নাকি? এখানে সব লেখা আছে যে লেট, ধরে নিলাম যে এট টাইম টি, সময়টিতে পার্টিকেলটা কোথায় আছে, ইজ এট পজিশন পি, বি থেকে শুরু করে টি সময় পরে পার্টিকেলটা আমাদের এই পি, এটা কিন্তু পি, এই পি পজিশনে চলে আসলো। ঠিক আছে, এখন আমার তো টার্গেট হচ্ছে ডিসপ্লেসমেন্ট বের করা, এক্স এর মান বের করা। ঠিক আছে, তাহলে এখন পার্টিকেলটা যখন এখানে গেল, তাহলে এই 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 পজিশনে যখন পার্টিকেলটা আমার আছে, তার জন্য আমি ডিসপ্লেসমেন্ট কোন মানে কোন জায়গাটা আমার ডিসপ্লেসমেন্ট হবে। আছে, নরমালি আমরা যখন লিনিয়ার কোন ওয়েভ চিন্তা করতাম, ঠিক আছে, তখন আমরা আসলে ডিসপ্লেসমেন্ট কিভাবে বলতাম, আবার হ্যাঁ ডিসপ্লেসমেন্ট কিভাবে বলতাম, ডিসপ্লেসমেন্ট বলতাম না স্যার? হ্যাঁ হ্যাঁ, উচ্চতাকে মানে সর্বোচ্চ যে উচ্চতাটাকে সেটাকে সর্বোচ্চ উচ্চতা যেটা সেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলতাম। এই যে এই জায়গায় সর্বোচ্চ কতটুকু পজিশন আছে সেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলতাম। যখন সেটা ম্যাক্সিমাম হয়ে যেত তখন সেই ডিসপ্লেসমেন্টটাই অ্যামপ্লিটিউড হয়ে যেত।
তো এটা সার্কুলারের ক্ষেত্রে আমাদের এটা আমরা ওয়াই দিয়ে বলতাম, লিনিয়ারের ক্ষেত্রে ওয়াই অক্ষের দিকে যেটা থাকতো সেটাকে আসলে আমরা ডিসপ্লেসমেন্ট বলতাম, আর এইখান দিকে যেটা থাকতো সেটাকে আমরা বলতাম ডিসট্যান্স। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে সার্কুলারলি আমরা এখন যেটা বলতেছি সেটা আমাদের ডিসপ্লেসমেন্টকে আমি এক্স বলতেছি। এখন আমি সার্কুলারলি যখন একটা বডি আছে ওইখানে যেমন আমি দেখলাম যে ওয়েভের ওই মিডল লাইন থেকে উপরের দিকে গেলাম, ডিসপ্লেসমেন্ট পেয়ে গেলাম। সার্কুলারলির ক্ষেত্রে আমি কিভাবে পাবো? সার্কুলারের ক্ষেত্রে আমি যদি বলি যে স্যার কেন্দ্র থেকে দূরত্বটা, তাহলে তো কেন্দ্র থেকে দূরত্ব তো সব জায়গায় সমান, তাই না? তাহলে তো ডিসপ্লেসমেন্টটা সব জায়গায় সমান হয় না, ডিসপ্লেসমেন্ট তো আমার কম বেশি হইতেছে প্রতিনিয়তই, তাই না? তার মানে এটা হবে না ফর শিওর, যে এটা হবে না, এটা হবে আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে আমরা বলি যে অ্যামপ্লিটিউড। তাহলে আসলে ওই বৃত্তটার যেই রেডিয়াস, সর্বোচ্চ যে কতটুকু দূরে দিয়ে সে যাচ্ছে, এই সর্বোচ্চ দূরত্বটাকে আমরা কি বলি? অ্যামপ্লিটিউড, তাই না? তাহলে এটা হবে আমার অ্যামপ্লিটিউড। কিন্তু আমার তাহলে যে কোনো একটা পয়েন্টে, যেমন এখানে পি পয়েন্টে টি সময়তে গেল, ওই পয়েন্টে আমার ডিসপ্লেসমেন্ট কত হবে সেটার জন্য আমাদের কি করতে হবে? আমরা এই যে ওই পয়েন্ট থেকে আমার লম্ব টানতে হবে ইনিশিয়াল যে জায়গা ছিল সে জায়গা। তো ইনিশিয়ালি তো এই জায়গা ছিল, তাই না? ইনিশিয়ালি তো আমার এই জায়গা ছিল, পার্টিকেলটা এই বি তে ছিল, পরে তো মুভ করে ওখানে চলে গেল, তাই না? তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট পাইতে হইলে কি করতে হবে? যে পয়েন্টটা আছে সেই পয়েন্ট থেকে সোজা লম্ব টানতে হবে। লম্ব টানলে এই যে দূরত্বটা আমার পাবো, এই দূরত্বটা এটাই হবে আসলে আমার সেই ডিসটেন্স, এই যে এক্স। মানে আমাদের ইকুয়েশন অনুযায়ী বা ফিগার অনুযায়ী যে ও এন যেটা, সেটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। সেই এক্স এর মানটাই আসলে এক্স ইকুয়াল টু a cos ওমেগা টি আমরা বের করলাম। ওমেগা হচ্ছে আমাদের এখানকার অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর টি তো হচ্ছে সময়। আচ্ছা, তাহলে আবার এটা হচ্ছে মেইন ইকুয়েশন। পরে এখন ওমেগা সমান আবার আমরা জানি তো কসটা কিভাবে আসলো স্যার? এর জন্য কোন কস্ট, এটা তো ক্যালকুলেশন, তাইলে এখন মানে বুঝতে হবে ক্যালকুলেট, এটা তো ক্লাসে করানো হয়েছিল, বুঝছেন না? কোন আর কি কস্ট থেকে ও এন বাই ও পি, ওই যে ও এন পি এই ত্রিভুজটা, ও এন পি একটা সমকোণী ত্রিভুজ না? ওই সমকোণী ত্রিভুজের জন্য আমি কস্ট লিখলে কি হবে? ভূমি বাই অতিভুজ, তাই না? ও এন বাই ও পি হবে, ওইখান থেকে কস্ট আসছে। আর ও এন তো আমার এক্স, বুঝতে পারছি স্যার। সিম্পল। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে মূল ইকুয়েশন, কিন্তু এটা থেকে আবার আমরা বিভিন্ন ফর্মে লিখতে পারি, যেমন ওমেগা সমান 2 পাই এন, বা 2 পাই এফ ও বলতে পারি, এন হচ্ছে এখানে আসলে ফ্রিকোয়েন্সি, তাহলে এইভাবে লিখতে পারি। এরপরে এই ইকুয়েশনটাকে যখন আমরা গ্রাফিক্যালি দেখতে চাই যে এটা তো ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট এক্স, সেই ডিসপ্লেসমেন্ট এক্স সময়ের সাথে সাথে আসলে যে চেঞ্জ হচ্ছে, ডিসপ্লেসমেন্টটা তো প্রতিনিয়ত সময়ের সাথে চেঞ্জ হচ্ছে, তাহলে সেই চেঞ্জটা যদি আমরা রৈখিকভাবে লিনিয়ারলি এরকম ওয়েভ আকার দেখতে চাই, তখন সেটা আমরা এরকম পাই। আচ্ছা, সো এটা আমি একদম পুরা টেবিল একে একে দেখাই দিয়েছিলাম যে এই ইকুয়েশনটা থেকে আমরা কিভাবে এরকম একটা গ্রাফ পেয়ে যাই সময়ের সাথে সাথে ডিসপ্লেসমেন্টের চেঞ্জটা। তো কেউ যদি ভুলে যান তাহলে ওই লেকচারটা দেখেন যে কিভাবে আমরা এখান থেকে ড্র করছিলাম। আচ্ছা, তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়াইলো এটা হচ্ছে আমাদের a cos ওমেগা টি, এটাই আসলে বলতে পারেন যে ডিসপ্লেসমেন্টের মূল ইকুয়েশনটা। তো এটাকে আসলে ওমেগা টি প্লাস ফাইও বলা হয়। ফাই হচ্ছে আসলে এখানে ফেজ চেঞ্জ, মানে ওই যে প্রতিনিয়ত তো আমার অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, তাই না? প্রতিনিয়ত আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, মানে অ্যাঙ্গেল হচ্ছে আমার অ্যামপ্লিটিউড আর কি এখানে। সো তাহলে এই অ্যাঙ্গেলের একটা ভ্যালু অ্যাড হবে অলওয়েজ, তাই সেটা হিসেবে আমরা এখানে অ্যাড করে দিই ওমেগা টি প্লাস ফাই ফেজ চেঞ্জের জন্য। এখন আমার ডিসপ্লেসমেন্ট এটা যেহেতু আছে, ডিসপ্লেসমেন্ট থেকে আমরা এবার ভেলোসিটি বের করতে পারি, তাই না? দেন ভি সমান কি হয় নরমালি? ভি ইকুয়াল টু ভেলোসিটি কাকে বলে? ল্যামডা স্যার। হ্যাঁ হ্যাঁ, এফ ভি ল্যামডা ইকুয়াল টু এফ ল্যামডা স্যার। না, ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে, কিন্তু নরমালি ভেলোসিটির সংজ্ঞা কি? বেগ কাকে বলে? সময়ের সাথে বস্তু স্মরণে হয়। সময়ের সাথে সরণের হারকে। তার মানে কি সময়ের সাথে সরণের হার হচ্ছে আমার মানে এক্স এর পরিবর্তন সময়ের সাথে dx by dt, এটা হচ্ছে আমার ভেলোসিটি ডেফিনেশন। তাহলে আমরা এক্স এর মান জানি, এই যে এক্স এখানে পেয়ে গেছি, এক্স এর মান এখানে বসাই আমি ডিফারেন্সিয়েশন করলে আমি ভেলোসিটির মান পেয়ে যাব, তাই না?
আচ্ছা, আবার ত্বরণ, ত্বরণ Yes, কাকে sir. বলে? ত্বরণ কাকে বলে? সময়ের সাথে বস্তু সময়ের সাথে বস্তু বেগ বৃদ্ধির হারকে বেগের, ত্বরণ। তার মানে এ ইকুয়াল টু, অসম্পেগের পরিবর্তন আর কি। ওকে, তাহলে এ ইকুয়াল ডিটি। ডিবি বাই ডিটি হবে, তাই না? তাহলে আমরা যখন এখান থেকে ভি পেয়ে যাব, সেই ভির মানটা এখানে বসাই দিলে আবার যখন ডিফারেন্সিয়েশন করব তখন এ পেয়ে যাব। সো এগুলা এখানে করানো হয়েছে। এই যে প্রথমে এক্স এর মান বসাই দিয়ে তারপরে ডিফারেন্সিয়েশন, সিম্পল ডিফারেন্সিয়েশন, জাস্ট কজ কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন হয়, ওই এভাবে করার পর এগুলা গত ক্লাসে, মানে এগুলো তো আসলে পুরাতন পড়া, এখন পর্যন্ত নতুন পড়াতেই যায় নাই। তাহলে ভেলোসিটি পাইলাম এরকম, তারপরে ওই ভেলোসিটির যে ইকুয়েশনটা dx বাই dt লিখছে, আপনারা চাইলে এখানে স্যার আমি v লিখবো তাও লিখতে পারেন, ঠিক আছে? সেটাকে যখন আবার ডিফারেন্সিয়েশন করব তখন আমরা ত্বরণ পেয়ে যাব। আর ত্বরণ পাইলে দেখা যাচ্ছে কি এরকম একটা অংশ পার্ট আসে, এই পার্টটা আসলে আবার ওই x এর সমান, তাহলে এইটাকে আমি সংক্ষেপ করে এখন x লিখে দিলাম, ওমেগা স্কয়ার x। কারণ কি x সমান a cos ওমেগা t প্লাস ফাই আগে দেখে আসছি। তো ওইটাকে সেম এই ইকুয়েশনটাকে যখন আমরা গ্রাফ আঁকবো, গ্রাফটা এরকম হবে। তো তিনটার ক্ষেত্রেই মানে কি কি করা হয়েছে আসলে, প্রথমে একটু দেখাই, একদম প্রথম কাজ কি করলাম, ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট এর ইকুয়েশন একটা বের করলাম, ইকুয়েশন বের করার পরে ওইটার গ্রাফ আঁকলাম, ঠিক আছে? তো ওইটা গ্রাফটা আমার এরকম একটা গ্রাফ হয়েছে। এরপরে এটা থেকে আমি ভেলোসিটি ইকুয়েশন বের করলাম, ভেলোসিটি ইকুয়েশন বের করে ভেলোসিটির একটা গ্রাফ আঁকলাম, ভেলোসিটি গ্রাফটা আমার এইখান থেকে শুরু হয়েছে। এবারে ভেলোসিটি থেকে আমি অ্যাক্সিলারেশন বের করলাম, অ্যাক্সিলারেশন বের করে অ্যাক্সিলারেশনের জন্য এরকম আমি লিনিয়ার গ্রাফ আঁকলাম, ওইটাতে কি হয়েছে এইভাবে শুরু হয়েছে। তো এখানে লক্ষণীয় ব্যাপার কি, লক্ষণীয় ব্যাপার হচ্ছে যখন আমি ডিসপ্লেসমেন্ট, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এদিকে টি মানে সময়ের সাথে সাথে চেঞ্জ, এদিকে টি ছিল, এই যে এই গ্রাফটার কথাই বলতেছি। লক্ষণীয় ব্যাপার হচ্ছে কি, যখন ডিসপ্লেসমেন্টের গ্রাফটা আঁকলাম আমরা, সেটা আমার শুরু হচ্ছে একটা পজিটিভ ভ্যালু থেকে, ভেলোসিটিটা 0 থেকে শুরু হচ্ছে আর অ্যাক্সিলারেশনটা নেগেটিভ ভ্যালু থেকে শুরু হচ্ছে। এটা হচ্ছে গ্রাফের মূল পার্থক্যটা, ঠিক আছে? আচ্ছা, তো এই তো এইটুকু পর্যন্ত। এরপরে টাইম পিরিয়ডটা না করাই, টাইম পিরিয়ডটা করাবো। সো এতটুকু পর্যন্ত মোটামুটি আগে পড়া হয়েছে। মনে নাই স্যার কতদূর পড়া হয়েছে, স্যার আমার একটা কোশ্চেনটা হয়নি মনে হয় স্যার। সে এতদূর আসে নাই স্যার। হয়েছিল স্যার। হ্যাঁ জানি আমি জানি এতটুকু পড়ানো হয় স্যার না, সেটা জানি। আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ছোট্ট করে একটু জানতে চাচ্ছি স্যার, উপরের দিকে একটু স্যার, স্যার এই যে এই গ্রাফটাতে, এই যে উপরে আর একটু উপরে 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 স্যার, ওই যে হ্যাঁ এই যে এখানে 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 স্যার, আমরা ওই যে আগের যে হচ্ছে অঙ্কটা যে আমরা কস থিটা দিয়ে শুরু করছি, এই কারণে কি স্যার এই যে আমরা অ্যামপ্লিটিউড যেখান থেকে মানে ম্যাক্সিমাম থেকে ধরেছি, এই কারণে কি স্যার? হ্যাঁ, মূল ব্যাপারটা ওইটাই যে কজ আর সাইনের কারণে, স্যার এটা কিন্তু তো আমি, cos wave না স্যার, হ্যাঁ এটা কজ ওয়েভ, এই কারণে কজ এজন্য স্যার এরকম হয়েছে। স্যার কিন্তু জি স্যার, কিন্তু আমি আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ বলেন। এটা নরমালি আমরা এরকম কজ আর সাইন দেখে বুঝে যাই যে গ্রাফটা আসলে কোন দিক থেকে শুরু হবে, ঠিক আছে? এটা হচ্ছে নরমাল, এখন দেখে আমরা সিম্পল সেন্সে বুঝে জি যাই। স্যার। কিন্তু আমি ওই যে ক্লাসে কিন্তু একদম দেখায় দিছি যে ভ্যালু বের করে করে যে আসলে গ্রাফটা কোথা থেকে শুরু হবে, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে, জি যদি বলেন স্যার, তাহলে এখানে একটু এটা আর আবার দেখাই দিই দরকার হলে, ঠিক আছে? এটা আবার দেখাই দিই, একটা দেখাই স্যার দিই। এর আগে একটা করছিলাম স্যার, অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে স্যার করছিলাম স্যার, একটা প্লাস এবং মাইনাসের ব্যাপার ছিল স্যার। এক্স অক্ষে দিয়ে গেলে স্যার মানে মাইনাস হবে, আর এক্স এর মাইনাসে হ্যাঁ দিয়ে গেলে স্যার মাইনাস হবে, প্লাস হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে ওরকম না। এখানে এরকম না, তো ওইটা তো অন্য হিসাব, ওইটা তো না এই এখানে ব্যাপারটা ওইরকম না, স্যার। ঠিক আছে? আমি দেখাচ্ছি। প্রথম হচ্ছে ওই যে বলতেছিল যে কস ওয়েভ দেখে এরকম হয়েছে, সে কথাটা সত্য যে কস ওয়েভ সবসময় এরকম উপর থেকে শুরু হয়, কিন্তু আমি এটা বলতে চাই না এখানে। আমি বলতে চাই যে আমি কস কিরকম শুরু হয়, সাইন কিরকম শুরু হয় আমি কিছু জানি না, আমার কাছে শুধু এই ইকুয়েশন আছে, ঠিক আছে? জি স্যার, আমি চাইতেছি এই ইকুয়েশনটাকে আমি ড্র করব, জি স্যার, কোথায় থেকে শুরু হবে আমি কিছু জানি না, ঠিক আছে? জি স্যার, আচ্ছা, তাহলে সেটা আমার কি করতে হবে, আমি
গ্রাফ যখন আঁকবো আমার এক অক্ষের দিকে আমার এক্স দিব, এক্স এর মানটা দিব, আর অক্ষের দিকে আমার সময়টা থাকবে। এই এক্স আর টির আমি গ্রাফ আঁকতে চাই, তাহলে আমি একটা টেবিল যদি আঁকে ফেলি, আমি এখানে আমার এক্স এর ভ্যালুগুলো লিখবো, এর সাথে সাথে আমার টি। অ্যাকচুয়ালি মানে আমি এটা যদি করি, টির মান বসাবো, তারপর এক্স এর মান পাবো এটা। তাহলে এখন আমরা শুরু করি, যে আমি প্রথমে টি একদম যখন এখনো মানে শুরুই হয় না, টি যখন শূন্য, টি এর মান আমি শূন্য বসালাম, আমি এবার এক্স এর মান বের করতে চাই, ঠিক আছে? তাহলে আমার এই এক্স এর ইকুয়েশন হচ্ছে এটা, এক্স এর ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে টি, এখানে টি এর মান আমি শূন্য বসাবো, আর টি এর মান শূন্য বসাইলে এক্স ইকুয়াল টু এ cos টুয়াইস পাই এন টি, এই যে টি গুণ আছে তার মানে cos 0 ডিগ্রি হয়ে যাবে, তাই না? জি স্যার। cos 0 ডিগ্রি মান কত? 1 1, তার মানে আমার এটা পুরোটা এ হয়ে যাবে। বুঝলেন না স্যার? এ মানে কি অ্যামপ্লিটিউড স্যার, সর্বোচ্চ মানটা স্যার? হ্যাঁ, এখানে তো এই অ্যামপ্লিটিউড আছে। মানে যে এ স্যার বাইরে হলো যে স্যার, মানে এক্স এর মান টি এর মান শূন্য বসার পর এই যে বাইরে হলো হ্যাঁ হ্যাঁ স্যার, এটা কি অ্যামপ্লিটিউড স্যার, সর্বোচ্চ হ্যাঁ, মানটা? এখানে এই অ্যামপ্লিটিউড, এই তো আসলে এই তাই না? জি স্যার, ওটা বলতেছি। আর এই তো হচ্ছে এই তো আগের উপরের ইকুয়েশন থেকে আসছে, ওটা তো আমরা ডিরাইভ করলাম, যেটা হচ্ছে আসলে অ্যামপ্লিটিউড। আচ্ছা, তাহলে এক্স টি যখন আমার শূন্য, তখন আমরা এক্স এর মান কত পাইলাম? স্যার হ্যাঁ, এ স্যার আর ওয়ান পাইলাম। প্লাস এ পাইলাম, তাই না? আছে। আচ্ছা, একটু বোঝা গেছে কিনা সবাই? জি স্যার। জি স্যার। এই ডিসপ্লেসমেন্টটা ভালো করে বুঝেন, এটা গত ক্লাসে পড়ানো হয়েছে, তারপরে আবার বলতেছি। ডিসপ্লেসমেন্টটা ভালো করে বুঝেন, এরপরে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন একদম সেম প্রসেসে বের করা হয়। তো আপনি সহজটা যদি ভালো করে বুঝেন, ওগুলো পারবেন। 2 পাই এনটিটা কই গেল স্যার? cos 2 পাই এনটি মানে শূন্যটা কিভাবে আসলো? আরে এক এটা গুণ যদি করি, চারটা সবগুলো গুণ টার্মের স্যার, মধ্যে একটা টার্মের ভ্যালু যদি শূন্য হয়ে যায়, তাহলে টোটাল গুণফল শূন্য হয়ে যায় না? সবগুলো সবই জি স্যার, সবগুলো শূন্য দিয়ে গুণ করলে সব এর মান 1, তো 1 আর 1 গুণ করলে 1 এ হয় শুধু না, এই হয়, সেটাই ঠিক বলতেছি। আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা টির মান আমি বাড়াইতে চাই, টির মান আমি বাড়াবো। তাহলে টির মান আমি কত বাড়াবো, এটা একটা পয়েন্ট। আচ্ছা, মানে আমি এখন যে টির নেক্সট একটা ভ্যালু নিব, সেটা তো আমার একটা মিনিংফুল নিতে হবে, আন্দাজে নিলে তো হবে না। আন্দাজে নিলেও মানে এখানে 1 2 3 এভাবে নিলেও হবে, কিন্তু আমার আমি সুন্দর প্যাটার্ন করে গ্রাফ আঁকার জন্য আমার একটা বুদ্ধি অবলম্বন করব। সেটা হচ্ছে কি, আমরা কি জানি যে একটা ওয়েভ যখন পূর্ণ সাইকেল কমপ্লিট করে, এরকম আমরা কি জানি যে একটা ওয়েভ যখন এরকম পূর্ণ একটা সাইকেল কমপ্লিট করে, তখন যেই সময়টা লাগে সেই সময়টাকে আমরা কি বলি? পর্যায়কাল স্যার। পর্যায়কাল বা টাইম পিরিয়ড, তাই না? তার মানে এই পুরো একটা কম্পন হইতে যে সময় লাগে সেটা আমরা পর্যায়কাল বলি, আর এই পর্যায়কালকে কি আমরা টি দিয়ে প্রকাশ করি, তাই না? বর্ষ করি স্যার। তার মানে আমি এখানে যে আমার ভ্যালুগুলো বের করব, সেটা আমি একটা পূর্ণ ওয়েভ আগে বের করতে চাই, যে পূর্ণ ওয়েভের জন্য আমার এক্সট্রা কোন দিক থেকে কোন দিকে যায়, তাই না? তাহলে আমি পূর্ণ ওয়েভ যদি চিন্তা করি, তার মানে আমার সময়টাও চিন্তা করতে হবে পূর্ণ ওয়েভের জন্য যে সময়টা, সেই সময়টা, তাই না? ক্যাপিটাল টি। তাহলে আমি চাই যে ক্যাপিটাল টি যখন হবে এই সময়ের মানটা, সময়ের মানটা যখন ক্যাপিটাল টি হবে, তখন পজিশনটা কিরকম, কোন জায়গায় গিয়ে এক্স এর মানটা দাঁড়াবে সেটা দেখতে চাই। তাহলে একদম সরাসরি একদম পুরা ফুল কমপ্লিট অসিলেশনের জন্য না গিয়ে আমরা চাইতে পারি যে প্রথমে আমি যে এটা করতে পারি যে আমি একটা পর্যায়কালের 4/1 যাইতে পারি, সেটার জন্য আমি এক্স এর মান বের করলাম। তারপরে একটা পর্যায়কালের অর্ধেক যাইতে পারি, মানে 4/1 যদি যাই, তার মানে আমার কত, t/4, 3/4 4/1 যাব। এরপরে আমি অর্ধেক যাব, দেখবো যে এক্স এর মানটা কত হয় সেটা বের করতে চাইবো, 3/2 t/2। 2 t তারপরে আমি 4/3 যাব, তাহলে সেটা কত হবে, 3t/3। 3/3
আচ্ছা এখানে আমি ভুল করলাম, t/4 t/2 ঠিক আছে, 3t/4। ওকে, এরপর আমি পুরা এখানে লাস্টে দেখলাম যে পুরা ক্যাপিটাল টির জন্য কত হবে সেটা বের করতে যাচ্ছি। এইখানে একটু এই লেখাগুলোর মধ্যেই ড্র করতেছি বিকজ আমি এই গ্রাফটার সাথে মিল দেখাবো, সেই জন্য না হলে আমি বোর্ডে চলে যেতে পারতাম। যাই হোক, তার মানে আমি কেন এই টির এই ভ্যালুগুলো কিভাবে লিখলাম সেটা কি সবাই বোঝা গেছে, বা কেন লিখলাম, কি উদ্দেশ্য কি? স্যার বুঝতে পারছি স্যার। 3t/4 কি স্যার? হ্যাঁ হ্যাঁ, 3t বাই মানে 3 ভাগের 1 ভাগ। 3t/4 মানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ। আচ্ছা, 3/4 বলতে কি বুঝি নরমালি, যে 4 ভাগের 3 ভাগ, তাই না? জি স্যার। তাহলে আমি 4 ভাগের 1/8 3 ভাগ মানে টির 4 ভাগের 3 ভাগ যাইতে চাই, তার মানে আমি ওই জায়গায় আছি আর কি, এই জায়গায়। আর যখন টি পুরোপুরি টিতে মানে আমি এই জায়গায় আছি। তাহলে আমি এই 4টা পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টগুলোর জন্য আমি এক্স এর মান বের করব। আমাদের এই যে ইকুয়েশনটা সেটার এক্স এর মানটা আমরা বের করব টি এর বিভিন্ন সময়ের জন্য। তখন আমরা এরকম এই যে এখানে আগে থেকে এক্স আর টি গ্রাফ রাখছি, ওই গ্রাফের মধ্যে আমরা ভ্যালু বসাবো, তখন দেখি যে ওই গ্রাফটা কিরকম হয়। প্রত্যেকটাতে আমরা ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন প্রত্যেকটাতে এই টাইম পিরিয়ডের বা টির ভ্যালুগুলো এরকম হবে, ঠিক আছে? টির ভ্যালুগুলো আপনি এভাবে ধরবেন যে প্রথমে 0 মানে একদম ইনিশিয়ালি শুরুই হয় না তখন 0, তারপরে একটা পর্যায়কালের বা একটা পূর্ণ কম্পনের 4 ভাগের 1 ভাগ, পূর্ণ কম্পনের অর্ধেক গেল সেই সময়টা, পূর্ণ কম্পনের 4 ভাগের 3 ভাগ গেল সেই সময়, পূর্ণ কম্পনটা যখন কমপ্লিট হবে সেই সময়টা ঠিক। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে সময়গুলো নিতে হবে। এবার আমরা যাই এটার জন্য আমাদের এখানে এক্স এর মানটা কিরকম হবে সেটা দেখতে। বোঝা যাচ্ছে কিনা সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা এক্স এর মান বের করতে চাই। x equal to আচ্ছা a cos ওমেগা টি লিখলে সুবিধা হয় এটা করার জন্য, মানে টোয়াইস পাই আনতো ওমেগা। আলটিমেটলি ওই যে উপরের ইকুয়েশন কিন্তু জি স্যার। এমনই ছিল, a cos ওমেগা টি ছিল, তাই না? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে আমরা a cos ওমেগা টি রাখলে আমাদের সুবিধা হবে করার জন্য। তাহলে এটাতে আমি করতে চাই এবার a cos ওমেগা সমান আমি জানি ওমেগা হচ্ছে টোয়াইস পাই বাই টি, জি স্যার। আর এই যে টি সেই টিটা এখন আমার কত, t/4 t/4। t/4 তাহলে আমার এখন আমি t/4 বসাবো আমার টির মানটা, ঠিক আছে? এবার কাটাকাটি করি, টি টি কাটা গেল, π/2 cos π/2 π/2 মানে তাহলে এটা কি দাঁড়ালো a ইনটু cos π/2 মানে cos 90 ডিগ্রি। 90 ডিগ্রি cos 90 ডিগ্রি মান কত? 0 স্যার। 0 স্যার। 0। তার মানে আমার এইটার জন্য পুরা x এর মানটা 0 হয়ে যাবে। তাহলে আমি কি পাইলাম এখানে, t/4 এর জন্য x কত? 0। 0 ঠিক স্যার। আছে, এবার আমি যাব t/2 এর জন্য যাব, যখন আমি ওয়েভটার অর্ধেকে চলে যাব তখন আমার কি হবে। তাহলে আমি এখানে এটাকে আমি একটু করি, তাহলে আমি এবার t/2 বসাইলাম, ঠিক আছে? আর t/2 বসলে cos π ঠিক আছে। আর cos π মান কত, মানে cos 180 ডিগ্রি মান কত? কত? cos 180 ডিগ্রি মান মান হচ্ছে -1, বুঝছে? তাহলে cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে এটা হবে আমার কত, -a, ঠিক আছে? -a। এরপর আসি 3t/4 যখন হবে, বোঝা যাচ্ছে কিনা সবার? দেখেন না বুঝলে কিন্তু বলতে হবে, মানে এটাই কিন্তু মানে স্যার। একবার পড়াইছি আবারও বলতেছি। জি স্যার। তাহলে এবার টি মান হচ্ছে আমার 3t/4 বসাবো। 3t/4 বসালে কাটাকাটি করলে টি টি কাটাকাটি যাচ্ছে, 2 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে 3π/2। আচ্ছা,
তো এটা আসলে কত ডিগ্রি? এটা হচ্ছে 270 ডিগ্রি, ঠিক আছে, মানে 90 90 3 9 27 270 ডিগ্রি। তো cos 270 ডিগ্রি মান কত জানেন? 0। 0। ভেরি গুড। cos 270 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে যদি করেন তাহলে এটা আমার 0 হয়ে যাবে। এরপরে বাকি থাকলো কি পূর্ণ সাইকেলে টি, কিন্তু পুরোপুরি যখন আমরা টি ধরবো তখন কি হয়? তাহলে পুরোপুরি যখন টি ধরবো এই টি টি একটা কাটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার উপরে তো 270 বাইরে আছে, 202 টা ভাগ ছিল স্যার। কি ছিল? 3 পাই বাই 2 ছিল স্যার না স্যার? তো হ্যাঁ 3π/2 তো কত? 3 পাই বাই মানে 3 পাই সমান 270 স্যার। 3π/2 সমান 270 ডিগ্রি। আর স্যার ভাগ যে 2 স্যার। আরে টোটালটাই তো 270 ডিগ্রি হয়। 2 কাটা, এখানে 2 আছে না, 2 পাই বাই টি আছে না। এটা সিম্পল একটা হিসাব, বুঝছেন? π/2 কত হয়? 90 ডিগ্রি। আর 90 সাথে যখন 3 গুণ দিবেন কত হয়? 3 নং 27 না, 270 ডিগ্রি। সিম্পল ক্যালকুলেশন। পাইর মান কত সেটা জানেন তো? পাইর মান কত? 180। তো 180 কে যদি 2 দিয়ে ভাগ দিই কত হয়? 90। 90 রে 3 দিয়ে গুণ দিলে কত হবে? স্যার 270 ডিগ্রি। এটাই। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা লাস্টে আসছি টি পর্যন্ত। তাহলে এটা হলো আমার টয়েস π/t ছিল, আর এই টির মান এখন আমরা টি বসাবো। তাহলে টি টি কাটা গেল, আমার cos 2π থাকলো। আর cos 2π এর মান কত? 1। ভেরি গুড। তার মানে এটা হচ্ছে আমার এ আসবে, প্লাস এ আসবে। তার মানে এটা মানে প্লাস এ হইলো। ঠিক আছে, এই ভ্যালুগুলো কিভাবে আসলো এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে কিনা? ওকে। জি স্যার, জি স্যার, আচ্ছা জি স্যার। ওকে, এবার আমরা গ্রাফ আঁকতে চাই। ঠিক আছে, আমরা এই গ্রাফ মানে এটাই আসবে, কিন্তু আমরা এটার দিকে তাকাইতে চাই না। আমি জানি না গ্রাফ কিরকম হবে, আমি এখন গ্রাফ আঁকবো। তো আমরা আমি মুছে নি। এখন আমার গ্রাফ আঁকার পালা। আমি কি করব? প্রথমে আমি একটা গ্রাফের জন্য দিলাম, আমার এদিকে আমি দেব আমার ডিসপ্লেসমেন্টেরটা, আমি আর এদিকে সময়টা দেব, সময়ের সাথে সাথে আমার ডিসপ্লেসমেন্টের কার্ভটা আমি আঁকবো। ঠিক আছে, তাহলে আমি প্রথমটা নিই t0 যখন x কত? এক্স এ x হচ্ছে a, তার মানে এমপ্লিসিড আমার স্যার। t যখন আমি 0 থেকে শুরু করব, x তখন a, তার মানে এই পয়েন্ট আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার প্লাস a পয়েন্ট। তার মানে আমার আমি এখান থেকে শুরু করতে হবে, তাই না? জি স্যার। মানে আমি এখান থেকে শুরু করব। এরপরের পয়েন্টে আসি, t/4। t/4 যখন হয় তখন এর মান কত? 0, তাই না? শূন্য স্যার। t/4 হচ্ছে আমার এই জায়গায় যদি ধরি আমি, তাহলে এই জায়গা হচ্ছে আমার 0, মানে এক্সটা আমার 0 এখানে। এরপরে আবার t/2 মানে সাইকেলটার অর্ধেক যখন, তখন এ কত? মাইনাস এ, মাইনাস এ, তার মানে আমার কোন জায়গায় চলে আসতে হবে এখন? মাইনাসে করে আসবে নিচে আসবে। মাইনাসে করে। তো এই এটা আসলে আমার মাইনাস এ লেভেলের, মাইনাস এ t/2। এবার 3t/4 যখন হবে তখন কত হবে? 0 0। তার মানে কি আমার আসলে আবার এই 0 তে ব্যাক করতে হবে। এরপরে যখন পূর্ণ সাইকেল টি, টি তে কত? প্লাস এ। প্লাস, তার মানে আমার আবার এইখানে আসতে হবে। তাহলে এবার যদি আমি এটাকে যোগ দিই, আছে এই তো, এই তো, তাহলে এটা আমার একটা পূর্ণ সাইকেল হয়েছে না? জি স্যার। একটা পূর্ণ সাইকেল হইলো, তাই না? তাহলে আমরা কি দেখলাম? আর এইবার আপনারা মিলান, এটার সাথে মিলান, একই রকম কিনা? আমি জি স্যার, একই রকম স্যার। 3 মান যখন আমি আরো বাড়াই দিব এখন, তাহলে আমার সামনের দিকে এটা এরকম চলতে থাকবে, এই 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 এরকম। তাহলে এখানে আর কি দেখেন, এখানে একটা টাইম পিরিয়ড মানে 1t, একটা
মানে পূর্ণ সাইকেলের জন্য এই পর্যন্ত, তাহলে আমরা কিন্তু একটা পূর্ণ সাইকেলের জন্যই বের করছি, তাই না? এতটুকু পর্যন্ত পূর্ণ সাইকেলের জন্য বের করছি। আপনি যখন পূর্ণ সাইকেল পার হয়ে যাবেন, আরো যাবেন সামনে, তখন এরকম হবে। এই যে 2t, যখন দুইটা পূর্ণ সাইকেল পর্যন্ত যাবেন তখন এই জায়গায় আসবে। তো একই রকম না গ্রাফটা? জি স্যার। জি বুঝতে স্যার। পেরেছি স্যার। তাহলে আমরা কি করলাম, জাস্ট এই ইকুয়েশনটা নিলাম, টির মান গুলা বসাইলাম, এবং ওই ইকুয়েশনে তিন মান, এই তিন মানগুলো ওই ইকুয়েশনে বসাইয়া তাদের প্রত্যেকটা জন্য আলাদা আলাদা এক্স এর মান বের করলাম, এখানে বসাইলাম। তারপর টি আর এক্স কে যখন আমি গ্রাফে বসাবো তখন দেখবো যে আমরা এই ধরনের গ্রাফ পাবো। তো আপনারা, আপনাদের কাজ হচ্ছে, এটা তো আমি খুবই আশা করি সবাই খুবই ভালো বুঝছেন, সেম প্রসেসে একদম এই যে ভেলোসিটি কার্ভটা এঁকে দেখবেন যে ভেলোসিটি কার্ভটা আসলে এরকম হয় কিনা। তাহলে আমাদের হিসাব মতে ভেলোসিটি কার্ভটা কি হবে, তখন টি যখন আসলে 0 তখন আমরা ভেলোসিটি ভি কত পাবো, ভি 0 পাওয়া উচিত। আবার টি Yes, sir. যখন আমার 3t/4 যখন আর কি 3t/4 হয়, তাহলে এই গ্রাফ অনুযায়ী আমি বুঝতেছি সেক্ষেত্রে আমার মাইনাসের দিকে হবে, তাহলে এটা মাইনাস ওমেগা এ হবে। আবার এরপরে আমার t/2 যখন হবে তখন দেখবেন যে এটা 0 হবে। আমি এই ফিগার দেখে দেখে এখন এখানে আমি বলতেছি আর কি, ঠিক আছে? কিন্তু আপনাদের কাজ হবে কি, আপনাদের কাজ হবে এই যে ভেলোসিটি যে ইকুয়েশনটা আছে, জি স্যার, ইকুয়েশনটার মতো এই যে ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা এই ইকুয়েশন ধরতে হবে। হ্যাঁ, কারণ এগুলা জি, পরেরগুলো হচ্ছে যে ওই এক্স এর সাথে সামঞ্জস্য মানে রিলেশন দেখানোর জন্য, বাট ভেলোসিটির মূল ইকুয়েশনটা কিন্তু হচ্ছে এটা। তাহলে আপনি এই ইকুয়েশনটা নেবেন, দেখবেন যে এই ইকুয়েশনটা নেবেন, টির মান বসাবেন, করসপন্ডিং ভেলোসিটি বের করবেন, তারপরে যখন গ্রাফ আঁকতে যাবেন দেখবেন যে ওই ধরনের গ্রাফ আসতেছে। জি স্যার। সেম, একদম সেম প্রসেস। অ্যাক্সিলারেশনের জন্য এই ইকুয়েশন আছে, এই ইকুয়েশনের মধ্যে আপনি টাইমটা ঠিক ওইভাবে, টাইমের ভ্যালুগুলো, টির ভ্যালুগুলো এভাবে বসাবেন, এ বের করবেন, দেখবেন যে আপনার সুন্দর করে এখানে মাইনাস থেকে শুরু হচ্ছে কার্ভটা। সো ইভেন মানে এই যে প্রসেসটা, সেটা শুধু এখানকার অ্যাক্সিলারেশন ভেলোসিটির এইটার ব্যাপার না। আপনি যখন এই যে আমরা যে বললাম সাইন কার্ভ কস কার্ভ এরকম হয়, প্রথম দিকে যেরকম বললেন একদম যে স্যার সাইন দেখে এরকম কস দেখে এরকম, ওই সাইন আর কজের মধ্যে আপনি ভ্যালু বসাই দেখেন, ভ্যালু বসে বসে আলাদা আলাদা এরকম দুই কলামে ভ্যালু নিয়ে আসেন, তারপরে বসান, দেখবেন যে আপনার কার্ভ এরকম হচ্ছে। ঠিক আছে? এটা যে কোনো একটা ইকুয়েশনকে আপনি যখন গ্রাফ ড্র করবেন দুইটা ভ্যারিয়েবলের সাপেক্ষে, তখন দেখবেন যে সাইন থাকলে সাইনের মতোই আসতেছে, কস থাকলে কজের মতোই আসতেছে, যেটা নরমালি আমরা জানি। ওর যদি ব্যতিক্রম হয় তার মানে ভুল আছে। ওকে, সো টাইম পিরিয়ড এগুলো তো আমরা আলোচনা করছি আগেই, পর্যায় কাজ যেটা, সেটা আজকে ক্লাসের প্রথম দিকেও পড়ছি। তো এইটা নিয়ে আর তো ইয়ে করার দরকার নাই, টাইম পিরিয়ড যেটা পড়ছি সেটাই ধারণা থাকুক। তারপরে ফ্রিকোয়েন্সিও আমরা জানি এফ সমান 1/t হয়, কারণ আমরা ম্যাথ করছিলাম, তাই না? এই রিলেটেড ম্যাথ গুলা Yes, করছিলাম। ফ্রিকোয়েন্সি সমান 1/t হয়, আর টি সমান আবার আমরা জানি 2π/ω। সো একটু মানে ঘুরে ফিরে ইকুয়েশন আকারে আনা হয়েছে আর কি। কে হচ্ছে এখানে ওয়েভ নাম্বার, ঠিক আছে? যাই হোক, ওয়েভ নাম্বার দিয়ে আমরা ম্যাথ করছি। আচ্ছা, ফেজ নিয়ে আমি এটা দেখানো হয়েছে যদিও একবার, তারপরও আমি চাচ্ছি যে ফেজটা আমি আগামী ক্লাসে আমি ভালো করে দেখাই। এটা একটা ইন্টারেস্টিং, ঠিক আছে? মানে ইন্টারেস্টিং কিরকম, ওই যে আমরা তো লিনিয়ারলি অ্যামপ্লিটিউড দেখতে পাই খুব সহজে, কিন্তু যখন সার্কুলার হয় সেটা আমাদের কি অ্যামপ্লিটিউডটা আমরা ওই অ্যাঙ্গেল থেকে বিবেচনা করি। তাহলে একটা লিনিয়ার একটা ওয়েভকে কিভাবে আমি সার্কুলারে চিন্তা করে অ্যামপ্লিটিউডটা বলবো, সেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা আমি একবার দেখাইছি আপনাদেরকে। তো আমি চাই যে আগামী ক্লাসে এখান থেকে আমি শুরু করি, ফেজ অ্যাঙ্গেল যেটা সেখান থেকে শুরু করি, এরপরে আমরা অন্য যে পড়াগুলো আছে সেগুলো পড়বো, ঠিক আছে? আজকে তো মানে এখন নামাজের সময়, তারপরে নতুন টপিকে আর না যাই। ওকে স্যার। আসসালামু আলাইকুম। Okay, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।